এক্সপ্রেস অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এক্সপ্রেস নিউজের এই এক্সপ্রেস অনলাইনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে আইন, রাজনীতি এবং তিক্ততা। বস্তুত এই মুহূর্তে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে এই বিষয়টি সব থেকে বেশি হয়ে দেখা দিয়েছে। আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিবকে বদলি করার জন্য যে প্রক্রিয়া চলছে এবং তাকে দিল্লিতে সোমবার অর্থাৎ আগামীকাল রিপোর্ট করতে বলা হয়েছে সকাল 10টায় নর্থ ব্লকে। এই ঘটনাটিকে কেন্দ্র করে গতকালও আমরা অনুষ্ঠান করেছি যার নাম ছিল বদলে বদলা। কিন্তু তারপরও তিক্ততা একটা তীব্রতায় গিয়ে পৌঁছেছে আইনি জটিল। আর তাই নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আইনজীবী অনিন্দ রায়চৌধুরী, তিনি আইনের বিষয়টি নিয়ে বলবেন। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যুব নেতা প্রদীপ সিং, এবং অবশ্যই যোগ দিচ্ছেন বিজেপির নেতা আমাদের সঙ্গে নীলাঞ্জন লাহিড়ী। আজকের এই অনুষ্ঠানে আমি যেহেতু প্রথমে আইন, রাজনীতি এবং জটিলতা তিনটি পর্যায়ে, তিক্ততা তিনটি পর্যায়ে ভাগ করেছি, তাই সবার আগে আমি আইনি বিষয়ে যাব। অনিন্দ, এই যে বিষয়টি, এই বিষয়টি ইতিমধ্যে হাইকোর্ট থেকে এবং ক্যাটের কাছ থেকে ক্যাভিয়েট করে রেখেছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ বিষয়টি কি আইনের দিকেই যাচ্ছে এবং আইনের কতটা পারভিউ আছে এই বিষয়টি বিবেচনা করার জন্য? না, ক্যাটে ওনারা করেছেন ক্যাভিয়েট এই কারণে যে আলাপন বন্দ্যোপাধ্যায় এই ট্রান্সফার অর্ডারের এগেনস্টে কোনো যদি স্টে নিতে চান, তাহলে ক্যাটে যদি একটা আমাদের ক্যাভিয়েট করা থাকে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, তাহলে একতরফা কোনো উনি কোনো অর্ডার ট্রান্সফারের এগেনস্টে স্টে নিতে পারবেন না। তাতে ক্যাভিয়েট করা থাকলে এটা সুবিধা হয়, সেটা অপর পক্ষকে আপনাকে শুনতে হবে, ওতে দুপক্ষের হিয়ারিং করার পরেই জজ সাহেব তার কোনো রায় দেবে। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1985 আন্ডার সেকশন 14 এবং 15 অনুযায়ী এই পুরো আইনটা, ট্রান্সফার লটা এখানে দাঁড়িয়ে আছে। এখানে কয়েকটা ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে জয়ন্তদা। কন্ডিশন অফ সার্ভিস অ্যান্ড ইনসিডেন্ট অফ সার্ভিস, এই কন্ডিশন অফ সার্ভিসের মধ্যেই কিন্তু ইনসিডেন্ট অফ সার্ভিস আছে। এখন এটা কি বেঠিক কি ঠিক সেই পর্যালোচনায় আমি কিছু কথা আপনাকে আমি আগে বলতে চাই। সেটা হচ্ছে কেন্দ্র রাজ্য আমাদের দুটো রাজনৈতিক দল আলাদা আলাদা ভাবে থাকতেই পারে, কিন্তু কেন্দ্র রাজ্যের যৌথ সম্পর্ক মানুষের স্বার্থেই আছে। এবং আমাদের সবসময় মনে রাখতে হবে আইনটা কিন্তু মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে তৈরি হয়। কখনোই আমরা এটা দেখি না যে আইন তৈরি হচ্ছে এখানে মানুষের স্বার্থ নেই বা সমাজের স্বার্থ নেই বা জনহিতকর কাজ কিছু নেই। এবং এই আইন, যে কোনো আইন যখন তৈরি হয়, ল যখন তৈরি হয় বা যে কোনো যখন অর্ডিন্যান্স তৈরি হয়, ঠিক তার প্রেক্ষাপটটা খুব মারাত্মকভাবে বিচার করতে। যে কোনো আইনই যখনই তৈরি হয়েছে, সাপোজ আমি বলছি 498-এ বধূ নির্যাতন, এই আইনটা যখন তৈরি হয়েছিল, সেই আইনটা তৈরি হয়েছিল এটা ভেবে যে গ্রামের প্রান্তিক মানুষদের উপরে তার স্বামীর যে অত্যাচার ছিল, সেই স্বামীর অত্যাচার থেকে বাঁচার জন্য 8-এর এই ধারাটাকে তৈরি করা হয়েছিল, অ্যাডমিনিস্ট্রেশনে তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে 498 কেসে যা ট্র্যাক রেকর্ড দেখা, তাতে 100-র মধ্যে 90% কেসেই কিন্তু ডিসচার্জ বা খালাস বা অ্যাকিউটার হচ্ছে। কিন্তু সেখানে তার মানে এটা না যে এই আইনটা কি মিথ্যে না, এই আইনটা মিথ্যে না, এই আইনটার মিসরুল। অতএব যদি ঠিকমতো প্রয়োগ না হয়ে মিথ্যা প্রয়োগ করছে অনেকে, তাই জন্য পিনাকি রঞ্জন ঘোষ একটা এই আইনে 41-এ ধারা নতুন সিআরপিসি অ্যামেন্ড করে দিয়েছিল। আমি উদাহরণের জন্য বোঝাচ্ছিলাম। এবার আমি আপনাকে বলি যে রাজ্য বা কেন্দ্র সরকারের চাকরি দিয়েছেন, চাকরির ক্ষেত্রে এক জায়গা থেকে অন্য জায়গাতে ট্রান্সফার পারেন, সেটা সবসময় তাদের ক্ষমতা আছে এবং তারা এটাকে সবসময় মেনে নিতে পারে। কিন্তু এখানে কয়েকটা প্রশ্ন আসছে যে প্রেক্ষিত প্রেক্ষাপট, এটা আমি বলছিলাম যে আইন তৈরি করলে তো হবে না, আইনের প্রেক্ষাপট এবং জনহিত আইন সিদ্ধটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এখন এই ট্রান্সফারটা কতটাই যে আইন সিদ্ধ সেটা আমাদের আগে ভাবতে হবে। আমি অনেক আইনগত প্রশ্নে যাচ্ছি। আমি আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস রুলটা পড়ছিলাম, তাতে আমি দেখছিলাম যে একটা ক্লজ রয়েছে, রাজ্য যদি কাউকে নিয়োগ করে তাহলে কেন্দ্র আরবিট্রারি তাকে ট্রান্সফার করতে পারে না। নাম্বার 1, 1969-এর সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস রুল যেটি রয়েছে তার 7 নম্বর ধারায় পরিষ্কারভাবে এ সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে যদি এই ব্যাখ্যাগুলি থাকে, তাহলে কেন্দ্র রাজ্যের মধ্যে তিক্ততাটা শুরু হলো কেন? না, এখানে একটা জিনিস আপনাকে ভাবতে হবে যে সরকার অনেক কিছুই করতে পারে, কিন্তু যা ইচ্ছে তাই করতে পারবে না। অতএব যদি দেখা যায় আলাপন বাবুকে ডেকেই থাকেন, তার মধ্যে কোনো লজিক থাকে, তাহলে এটা হাইকোর্টে বা অন্যান্য কোর্টে গিয়ে সেই লজিকটাকে কেন্দ্রীয় সরকারকে দেখাতে হবে যে আমি এই কারণে দেখেছি। এবার তার মধ্যে আবার দেখলে জনস্বার্থের কোনো উপাদান আছে কিনা। অতএব
রাষ্ট্রের, জনগণের, সমাজের কি কল্যাণ সাধন হবে এই ট্রান্সফারের মাধ্যমে, সেটাকে কিন্তু কোর্টে তাদের এফিডেভিটের মাধ্যমে জানাতে হবে। এই ট্রান্সফারের ফলে কি কি কার্য নিহিত হবে মানুষের কোটাও কিন্তু তাদেরকে এফিডেভিট ফরম্যাটে বা সাবমিশনের মাধ্যমে কোর্টকে জানাতে হবে। প্রশ্ন হচ্ছে যে সবসময় আমরা দেখেছি এই নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অনেক অবজারভেশন আছে, কিন্তু সবসময়কে আমাদের মন মাথায় রাখতে হবে যে মুখ্য সচিব কিন্তু মুখ্য অধীনস্থ একজন পাবলিক সার্ভেন্ট বা কর্মচারী। অতএব এখানে মুখ্যমন্ত্রীর ব্যাপারটা তাকে সবসময় মাথায় রেখেই কাজ করতে হবে। এখন এই নিয়ে আইনি জটিলতা অনেক হতে পারে, এবং এই একটা মামলা হলে হয়তো দেখা যাবে ল্যান্ডমার্ক একটা জাজমেন্ট হলো। এবার প্রশ্ন হচ্ছে, একটা আইনে খুব মারাত্মক কথা আছে, ইন ল এভরিথিং ইজ উইথ রেফারেন্স টু কনটেক্সট। অতএব কোনো প্রসঙ্গে কি ট্রান্সফার করা হয়েছে তার মূল শর্ত হচ্ছে সেই ট্রান্সফারটা আইন বিরুদ্ধ কিনা এবং জনস্বার্থে সেই ট্রান্সফারটা কোনো রকম সংঘাত তৈরি করতে পারবে কিনা। যদি দেখা যায় যে এক্সট্রিম সিচুয়েশন ডিমান্ড, এক্সট্রিম, এক মিনিট বলে নি, এক্সট্রিম সিচুয়েশন যদি ডিমান্ড করছে কোনো ট্রান্সফারের ক্ষেত্রে, সেই এক্সট্রিম সিচুয়েশন ডিমান্ড করলে তার জাস্টিফিকেশনটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে হবে। অতএব এই নিয়ে আইনি লড়াই হলে আমরা মনে হয় আমরা একটু আইনের ছাত্র হিসেবে কিছু শিখতে পারবো। পরবর্তী পর্বে আসবো, কারণ আইন সুস্পষ্ট ক্লিয়ার এবং সেই আইনের মোতাবেক ব্যবস্থা হচ্ছে কিনা সেটা জানতে আসবো। আমি এবার রাজনীতির অঙ্গনে প্রবেশ করছি। প্রথমে প্রদীপ সিং এবং তারপর নীলাঞ্জন লাহিড়ী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাকে এবং মুখ্য সচিবকে অপমান করা হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তিনি বলেছেন যে এক্ষেত্রে মুখ্য সচিবকে 3 মাসের এক্সটেনশন দিয়ে আবার তাকে দিল্লিতে ডেকে পাঠানো হলো কোন যৌক্তিকতায়, সেই সম্পর্কে প্রশ্ন উঠে যায়। তিনি বলেছেন প্রয়োজনে তিনি প্রধানমন্ত্রীর পা ধরতেও রাজি আছেন যদি তিনি বাংলার স্বার্থ দেখেন। অন্যদিকে প্রদীপ সিংকে আমি বলবো যে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী একটি প্রশ্ন তুলেছেন যে আইএস যে প্রোটোকল আছে সেই প্রোটোকল অনুযায়ী সেদিন, অর্থাৎ যেদিন রিভিউ মিটিং হয়েছিল, সেদিন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখানো হয়নি। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে আন্ডার সেক্রেটারি বা তার যে অ্যাডিশনাল সেক্রেটারি ভাস্কর খুলবে, তার মাধ্যমে জিজ্ঞেস করেছিলেন পশ্চিমবঙ্গের কোনো সাবমিশন আছে কিনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কোন অফিসারকে সেই বৈঠকে যেতে দেননি। মুখ্যমন্ত্রী বলেছেন এটা পিএমসিএম মিটিং ছিল, এটা রাজনৈতিক কোনো মিটিং ছিল না, সেখানে বিরোধী দলের নেতাকে ডাকা দরকার ছিল না। আমি প্রথমে প্রদীপ সিং এর কাছে যাব। বিষয়টিকে নিয়ে একটা রাজনৈতিক বাতাবরণ তৈরি করা হয়েছে এবং আইএস প্রোটোকল যে ভাঙার কথা বলা হচ্ছে, সত্যি কি সেটা ভাঙা হয়েছে? কি অবস্থান রয়েছে বলে মনে হয়? দাদা, বলতে পারেন অনেক কথাই নিন্দুকেরা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি প্রথমে যেটা জানতে পেরেছিলেন সেটা হলো পিএম আর সিএম মিটিং এই আছে, এবং পরবর্তীকালে তাকে জানানো হয় সকাল 7টার পরে, সেই দিনে সকাল 7টার পরে জানানো হয় যে সেটা রিভিউ একটা মিটিং হবে, সেখানে রাজ্যপালও থাকবে, কেন্দ্রীয় মন্ত্রীরাও থাকবে, এবং একজন, কেউ বলে ও বিরোধী দল নেতা, আমরা বলি বিধায়ক, সে বিধায়কও থাকবে সেখানকার। না, বিধানসভার বিরোধী দলনেতা সে সম্পর্কে স্পিকার যে তাকে অনুমোদন দিয়েছেন সেই সম্পর্কিত কাগজ কিন্তু পাওয়া গেছে। একদম পাওয়া গেছে। কিন্তু আমার সেটা তো পরে আসবো যে আদৌ বিরোধী দলনেতা সেখানে জায়গা পাওয়া উচিত ছিল। পিএম সিএম এর মাঝখানে এরা কি করতে গেল আমরা তো সেটাই বুঝলাম না। কিন্তু পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পূর্ব নির্ধারিত যে জেলা সফর নয়, আর্ত মানুষের অবস্থা পর্যালোচনা করে যে রিপোর্টটা প্রধানমন্ত্রীর সামনে গিয়ে বসে পড়লেই তো হবে না, আমাকে নিজের চোখে দেখে এবং আমার সমস্ত অফিসারকে দিয়ে সেটাকে একটা রিভিউ করিয়ে একটা যথোপযুক্ত রিপোর্ট আমায় তৈরি করে দিতে হবে। তা মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলা দক্ষিণ 24 পরগনা, তারপরে উত্তর 24 পরগনা ঘুরে, তারপরে সাগর থেকে উনি সরাসরি কলাইকুণ্ডলায় যায় এবং সেখানে থেকে তিনি ব্যাক করে আসেন দীঘায়। তা সেখানে গিয়ে যখন যিনি দ্বাররক্ষী ছিলেন তাকে যখন জানানো হয়, তখন তিনি বলেন যে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 1 ঘন্টা অপেক্ষা না করে তিনি সেই রুমে প্রবেশ করে প্রধানমন্ত্রীর কাছে পারমিশন নিয়ে প্রধানমন্ত্রীর সামনে যান, প্রধানমন্ত্রীকে তার রিপোর্ট জমা করেন, এবং তার সঙ্গে সঙ্গে তার প্রধান সচিব, তিনি আলাপন বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনি যথারীতি রিপোর্ট জমা করে পরবর্তী তার প্রোগ্রামের কথা জানান, প্রধানমন্ত্রীর কাছে সসম্মানে পারমিশন, অনুমতি চেয়ে সেই জায়গা স্থান ত্যাগ করেন। এটা হলো মূল মোদ্দা কথা। এবার
বিজেপি তার জোর করে কোথাও তার বিরোধী দলনেতাকে কিংবা বিজেপিকে বাংলায় প্রতিষ্ঠা করার একটা আহ মানে একটা প্রতিষ্ঠা করার একটা চেষ্টা নিয়ে চলছে। সেটা একটা লড়াইয়ের মাধ্যম দিয়ে, প্রতিহিংসামূলক লড়াইয়ের মাধ্যম দিয়ে। আমার কথা হলো যে দেখুন, গণতান্ত্রিক সিস্টেমে কেউ শাসক দল হবে, কেউ বিরোধী দল হবে। যখন বিধানসভা শুরু হবে তখন নয় বিরোধী আসনে বসবেন, তিনি বিরোধী দলনেতার কথা বলবেন, তো তার কাজ শেষ। পিএমসি মিটিং এ বিরোধী দলনেতার কি কাজ? সেখানে পিএমসি মিটিংটা হঠাৎ করে বদল হয়ে গেল। তারপরে শুনলাম দাদা একটু বলেনি, তারপরে শুনলাম অধীর রঞ্জন চৌধুরীকেও ডাকা হয়েছে। আমি যাব নিরঞ্জন লাহিড়ীর কাছে। নিরঞ্জন লাহিড়ী, শুভেন্দু অধিকারী একটি কথা বলেছেন যে ৮ ঘন্টা পিএম অর্থাৎ প্রধানমন্ত্রীকে বসিয়ে রাখা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর চপার সেই সময় ল্যান্ডিং করছিল, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় চপারকে প্রবেশ করতে দেওয়া হয়নি, রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল, সেই কারণে তার বিলম্ব হয়েছে। সেটা ইস্যু নয়। ইস্যু হচ্ছে যে কথা প্রদীপ সিং বললেন যে পিএমসিএম মিটিং, সেখানে বিরোধী দলনেতার কি অস্তিত্ব আছে। এবং যদিও শুভেন্দু অধিকারী বলেছেন যে ওড়িশার বিরোধী দলনেতা প্রদীপ নায়ককে ডাকা হয়েছিল, কিন্তু প্রদীপ্ত নায়ক তিনি যাননি, কারণ তার করোনা হয়েছে, তাই তিনি যাননি। ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা প্রশ্ন করেছেন, গুজরাটের তাউতে নিয়ে তিনি যখন বৈঠক করেছিলেন সেখানে কি বিরোধী দলনেতাকে ডেকেছিলেন? ডাকেননি। সেখানে তিনি সরাসরি সেখানকার সিএম এর সঙ্গে বৈঠক করেছেন। তা এই প্রশ্নগুলো উঠছে নিরঞ্জন। যেহেতু গতকাল আমরা আলোচনা করেছি, তাই আলোচনার আজকে নতুন একটা মাত্রা পেয়েছে যে এই তিক্ততাটা কেন, এই তিক্ততাটা কি দূর করা যেত না? নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে জানাই। আমার কো প্যানেলিস্ট জয়ন্তদা এবং দর্শক বন্ধুদের, আজকের যে বিষয় নিয়ে জয়ন্তদা আমাকে যে রেখেছে, জয়ন্তদা প্রথম বিষয় হচ্ছে এই যে কথাগুলো আপনারা বললেন, আপনি বললেন, তৃণমূলের দাদা বললেন, শুনলাম। বিষয়টা হচ্ছে কি, এইগুলো সবই হচ্ছে হেয়ারসে। মানে কেউ বলেছেন, আমি শুনেছি বা আপনি শুনেছেন বা উনি শুনেছেন বা যে কেউ শুনেছেন, এগুলোর কোনো তথ্য প্রমাণ বা এগুলোর কোনো ডকুমেন্টেশন এরকম ভাবে নেই। দ্বিতীয় কথা, দাদার কথা একটা ডিভাইড করে, যদি তথ্য প্রমাণ নিয়ে সমস্ত অনুষ্ঠান করতে হতো তাহলে আজকে সমস্ত টেলিভিশনের টক শো বন্ধ হয়ে যেত। এগুলো সমস্ত কিছুই আমি কিন্তু জয়ন্তদা ওরকম ডকুমেন্টের কথা বলছি। এই যে কথাগুলো আসছে, চপার ল্যান্ড করেছে, ওনার চপারটা সেই সময় দেওয়া হয়নি, মানে ল্যান্ড করতে দেওয়া হয়নি, হয়তো সেই সময় এনগেজ ছিল, যাই হোক সেটা আমি জানি না, বলছেন আমি শুনলাম। তো এইগুলো এরকম ভাবে এগুলোকে মানে এই বিষয় নিয়ে তর্ক করা খুব কঠিন, কারণ এটা আপনার কাছেও প্রমাণ করা সম্ভব না, আমার কাছেও সম্ভব না, তৃণমূলের দাদার কাছেও সম্ভব না। এটা অ্যালিগেশন দিতেই পারে, কোনো প্রবলেম নেই, সেটা গণতান্ত্রিক দেশ, নিশ্চয়ই অ্যালিগেশন দিতে পারে। আপনি আপনার দায়িত্ব নিন, আমার কাছে প্রমাণ করা সহজ কি সহজ নয়, আপনি আপনার দায়িত্ব নিন, এটা উইথড্র করুন। আমার কাছে কি সম্ভব কি সম্ভব নয়, এটা আপনি আপনার দায়িত্ব নিন, আমার কাছে দায়িত্ব নেবেন না। আপনি আপনারটা নিন, আপনি আপনারটা নিন, আমি কি প্রমাণ করতে পারি না করবো না, না আমি ডিস্টার্ব করছি না, আপনি আপনার দায়িত্বটা নিন, আমার নামটা বাদ দিন। যে আমি প্রমাণ করতে পারবো কি পারবো না সেটা আমার ব্যাপার। আবার ভুল করছেন, আমি কিন্তু আপনাকে বিরক্ত করতে বলিনি, আপনি আমার দায়িত্ব নিয়েছেন বলে আমি বললাম। শুনুন, আপনি আমার দায়িত্বটা নেওয়া বন্ধ করুন, আপনি আপনার দায়িত্ব নিন। আমি আপনাকে বলছি, যদি আমার কোনো বক্তব্য আপনার মনে হয় বেঠিক, আমার বলার পরে আপনি নিশ্চয়ই বলবেন, যেটা প্রোটেস্ট করবেন। আমাকে আমার কথাটা শেষ করতে দিন। লেট देयर বি আ ডেকোরাম ইন দি ডিবেট, জেন্টলম্যান, প্লিজ। জয়ন্তদা, আমি ফিরে আসছি আমার বক্তব্যে। মূল যে বিষয় আপনি যেটা বলছেন, আমি বলি একটু, আপনি যেটা বলছেন, যে প্রশ্নটা আমার কাছে রেখেছেন, এই বিষয়গুলো, প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের আমাদের রাজ্যে আপনি এখন বাংলা কোনো কাশ্মীর এরকম ভাবে বললে খুব মুশকিল। আমি স্পেসিফিক্যালি বাংলা নিয়ে বলছি। অন্য জায়গায় যদি কিছু খারাপ ভুল হয়ে গেছে, সেটা ভুল, সেটা কি আমি বলবো সেটা ঠিক? সেটা কোনো হয়? ডেমোক্রেসি কোনো বিষয়টা এক্সিস্টেন্সের মধ্যে নেই, এটা সিন্স লং, এটা আজকের ব্যাপার নয়। এবং এটা আমি শুধু যে মমতা ব্যানার্জিকে দায়ী করছি এমনটাও না। এটা একটা না, বামপন্থীদের সময় থেকে এটা একটা কালচারের মধ্যে ঢুকে গেছে।
এবং সেইটাই ক্যারি ফরওয়ার্ড হচ্ছে বর্তমান রেজিমের দ্বারা। বিষয়টা এইটুকু। কারণ যেহেতু পার্টিসিপেটরি ডেমোক্রেসি এখানে প্রিভেল করে না, ফলে একটা ডিজাস্টারাস মোমেন্টে, একটা আপাতকালীন পরিস্থিতির জায়গাতে আপনাকে অটোমেটিক্যালি, যদি আপনি গার্জিয়ান হিসেবে সেখানে কাজটা করতে যান বা এগোতে যান কোনোভাবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অল কর্নার্স, কনসার্ন কর্নারকে আপনাকে মানে ব্যাপারটার মধ্যে, ফোরামের মধ্যে ইনভলভ করতে হবে। সেই কারণেই আপনি উড়িষ্যাতেও যেটা বলছেন, আনফরচুনেটলি সেখানে লিডার অফ দি অপোজিশন অসুস্থ, করোনা হয়েছে, সেটা আসতে পারেননি, দুর্ভাগ্যজনক। কিন্তু লিডার অফ দি অপোজিশন, জয়ন্তদা, আমার ছোট জ্ঞানে যেটুকু আমি জানি, লিডার অফ দি অপোজিশন ইজ এ ক্যাবিনেট মিনিস্টার। ঠিক আছে, সেটা সেন্টারে হোক, মানে পার্লামেন্টে হোক, আর স্টেটে হোক, আর যেখানে হোক, যে স্টেটেই হোক, ওখানে ডেমোক্রেসি অপোজিশন কোন জায়গায় যদি থাকেন, সেখানে এত অচ্ছুত, সেই নজরুল ইসলামের সেই কবিতার লাইনটা আমার মনে পড়ছে, বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন ছেলে তার লাগলে ছবি হয় জগন্নাথ। লিডার অফ দি অপোজিশন ছুলে কি সংবিধান অপবিত্র হয়ে যাবে, অসুখী হবে? এমনটা কি আমার দাদা বলতে চাইছে, তৃণমূলের দাদা? আমার এটা হচ্ছে বক্তব্য এই বিষয়ে। আমি এই মুহূর্তে এইটুকুই আপনার কাছে বলবো যে এইগুলো হচ্ছে অ্যালিগেশন। অ্যালিগেশন নিশ্চয়ই দিতে পারে কেউ, তার 100%, 100 না 200%, আমি বলবো 200% আপনার অধিকার আছে অ্যালিগেশন দেওয়া, নিশ্চয়ই পারে, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু বিষয় হচ্ছে অ্যালিগেশনটাকে কাইন্ডলি ফ্যাক্ট হিসেবে ট্রিট না করাটা বোধহয় বাঞ্ছনীয়। অ্যালিগেশনটা, অভিযোগটা অভিযোগের জায়গায় থাক, অভিযোগটাকে সত্যিকার মতো করে প্রয়োগ করা। দীপের কথার কিউ নিয়ে অনিন্দর কাছে একটু যাব। অনিন্দ, নীলাঞ্জন একটু আগে পার্টিসিপেটিং ডেমোক্রেসির কথা বলেছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় কাঠামো, কিন্তু তোমার কি মনে হচ্ছে আইনের একজন ছাত্র হিসেবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে চরিত্র, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে শর্ত, তা কি আমাদের দেশে পালিত হচ্ছে? না জয়ন্তদা, একজন আইনের ছাত্র হিসেবে আমি বলতে পারি যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, যেটা বিজেপির যিনি নেতা আছেন তিনি বলছেন, নীলাঞ্জন, একদমই পালিত হচ্ছে না এবং বিভিন্ন দেখা যাচ্ছে। প্রথম প্রশ্ন যেটা আমার মনে হয়েছে, একজন আইনজীবী হিসাবে যে মুখ্য সচিব 6 মাসের এক্সটেনশন পায়, এটা আইনে বলা আছে, শুধু মুখ্য সচিবই পাবেন, অন্য কেউ পাবেন না। কিন্তু অতএব মুখ্য সচিব 6 মাসের এক্সটেনশনের মধ্যে 3 মাসের এক্সটেনশন উনি পেলেন। ওনাকে কে এক্সটেনশন দিল? সেন্ট্রাল গভর্নমেন্ট ওনাকে এক্সটেনশন দিল। কিন্তু যখন দিল, সেই এক্সটেনশনের চিঠিতে উনাকে কোন রকম হুইসপারিং করা হলো না যে তোমাকে আমি 3 মাসের এক্সটেনশন দিচ্ছি উইথ কন্ডিশন যে তোমাকে ডিওপিটে করতে হবে। তাহলে উনি এক্সটেনশন নিতেন কি নিতেন না, সেটা কিন্তু একটা বড় চিহ্ন থেকে যাচ্ছে। এক। 2 নম্বর হচ্ছে, এখানে জনস্বার্থের কি প্রশ্ন আছে প্রথম আমাকে ভাবতে হবে। অতএব যে কোনো ট্রান্সফারে আপনি দেখবেন জনস্বার্থের প্রশ্নটা কিন্তু খুব মারাত্মক। দ্বিতীয়ত, আলাপন বাবুর ক্ষেত্রে কোনোদিন কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যাডার হিসাবে বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অফিসিয়ালস র্যাঙ্কে উনি কিন্তু কাজ করেননি। মুখ্য সচিবকে নতুন করে কেন্দ্রের পোস্ট দেওয়াটা, যখন তার রিটায়ারমেন্ট হচ্ছে, সেটা কিন্তু বেআইনি। এবং আইনের একটা পরিভাষায় আপনাকে বলি যে যখন কোনো মুখ্য সচিব বা যে কোনো সচিব বা যে কোনো জুডিশিয়ারি আমরা দেখেছি, যখন রিটায়ারমেন্ট করেন, তার এই 3 বছর সকলে হোম টাউনে সার্ভিস দিতে চায়। এটা কিন্তু এই হোম টাউনে যে সার্ভিস দিতে চায়, এটা কিন্তু কেন্দ্র বা রাজ্য যৌথভাবেই সেটাকে তার কৃতজ্ঞতা স্বরূপ তাদের হোম টাউনে দেয়। এটা আজকের ঘটনা, এটা বহুদিন বহু আইনও আছে। এবং সেই আইনটা যখন উনি এক্সটেনশন হচ্ছে ওনার সোমবার রিটায়ারমেন্ট, সেখানে খুব অদ্ভুত ভাবে তার হোম টাউনে যদি আজকে 4 বছর আগে উনার চাকরি থাকতো, তাহলে 4 বছরের মাথায় উনাকে টেনে নিয়ে যেতে পারতো, অসুবিধা, আইনের প্রশ্ন থাকতো না। কিন্তু এখানে যতটা না প্রভাবশালী, মানে এখানে যুক্তিটা থেকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে একটা রাজনৈতিক প্রতিহিংসা আমার বলে মনে হচ্ছে। যখন আলাপন বাবুর সোমবার দিন তার রিটায়ারমেন্ট, 3 মাসের এক্সটেনশন দিল, সেই 3 মাসের এক্সটেনশন দেওয়ার পর 3 বছরে তাকে কিন্তু ট্রান্সফার করতে পারে না। এটা কিন্তু আইনে স্পেসিফিক্যালি বলা আছে, সেন্ট্রাল ক্যাডার রুলেও বলা আছে এবং ইন্ডিয়ান আপনার পুলিশ অ্যাক্টেও বলা আছে। এখন কথা হচ্ছে যে এই ধরনের যে একটা ট্রান্সফার, এবং যেখানে ট্রান্সফার ওনাকে করাচ্ছে এবং সেখানে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করার প্রয়োজনীয়তা নেই। ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, একটা মানুষকে কোন ডাব্লিউবিসিএস অফিসারকে একটা চিফ ইঞ্জিনিয়ার পোস্টে দেওয়া হলো। এবার দেখা গেল সেই পশ্চিমবঙ্গে সেই ডিপার্টমেন্টে চিফ ইঞ্জিনিয়ারের কোনো পোস্ট নেই। অতএব সেই চিফ ইঞ্জিনিয়ারের পোস্টটা কোথায় আছে, বা চেয়ারম্যানের পোস্ট কোথায়, দিল্লির কোনো অফিসে সেই চিফ ইঞ্জিনিয়ারের পোস্ট আছে, তখন ট্রান্সফারটা বৈধ। কিন্তু এই ট্রান্সফারটা আমি একদম দর্শনীয় মাথায় বলছি
যে নীতিহীন এবং আইনের কোনো ধার ভার কিছু তাকে মান্যতা না দিয়েই আরবিট্রারি এই আইনটাকে প্রয়োগ করা হয়েছে জোর করে এবং প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে। আমি নীলাঞ্জন লাহিড়ীর কাছে যাব। নীলাঞ্জন জনস্বার্থের কথা যদি বলি, তাহলে কি এটা এমন ভাবে আমি ব্যাখ্যা করতে পারি যে এখানে আইএএস এর যে প্রোটোকল অনুযায়ী আলাপন বন্দ্যোপাধ্যায় চলা উচিত, কেন্দ্রীয় সরকার মনে করেছে যে আলাপন বন্দ্যোপাধ্যায় সেই প্রোটোকল অনুযায়ী চলেননি, তিনি যথারীতি তার কার্যকলাপ ঠিকমতো করতে পারেননি। ইয়াসের যে রিভিউ মিটিং, সেই রিভিউ মিটিং এ কোনো প্রায়র তিনি দিতে পারেননি, পাওয়ার প্রেজেন্টেশন, সেই রিভিউ মিটিং এ তিনি তার কোনো অফিসারকে পাঠাতে পারেননি, সেই কারণে তাকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কি এই পোস্টিংটা দেওয়া হলো? কি মনে হয় নীলাঞ্জন? প্রথম বিষয় হচ্ছে এইটা কেন্দ্রীয় সরকারের সঙ্গে মাননীয় আলাপন বন্দ্যোপাধ্যায় চিফ সেক্রেটারির ব্যাপার। আমি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি না, আমি ভারতীয় জনতা পার্টির কর্মী বা কার্যকর্তা বা নেতা, আপনি যাই বলুন। কিন্তু আমার উকিল দাদা বলছিলেন, আমার খুব ভালো লাগলো। আমি ওনাকে একটা অন্য বিষয় একটু জানতে চাই, আমি তো অত জানি না আইনের ব্যাপারটা। একটা বিষয় হচ্ছে কি, ওই পার্কস্ট্রিট কাণ্ডাতে ওই দময়ন্তী সেনের বদলিটাও কি আনএথিক্যাল, ইলিগাল ছিল? আর 2015 না 16, সম্ভবত 16 ইলেকশনের সময় ইলেকশন কমিশনার বর্তমান পুলিশ কমিশনারকে, সম্ভবত তদারন্তরী পুলিশ কমিশনারকে সরিয়ে তাকে বসিয়েছিল। ইলেকশন হয়ে যাওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী যখন সরকার ঘোষণা করলেন, প্রথম কাজ হচ্ছে ওই ইলেকশন কমিশনারের বসানো পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার দেওয়া হলো। এটাও কি ইলিগাল বা আনএথিক্যাল ছিল? আর একটা বিষয় আপনাকে জানতে, মানে এটা আপনার কাছে আমার প্রেয়ার, যেহেতু আপনি আইনের মানুষ, আমি একটা বিশ্বস্ত সূত্রে শুনলাম যে আইনের নাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া as per provision of rule 6 within bracket 1 of the Indian Administrative Service Cadre Rule 1954, এই রকম কোন আইন কি আছে? যদি না থাকে আমি কিন্তু তার দায় নিচ্ছি না। আমি তৃণমূলের দাদার কাছে আমার হাত জোর করে বলছি, উনি আমার রেগে যাবেন। আমি এর দায় নিচ্ছি না। এই সেকশন যেটা বললাম, এটা আমি বিশ্বস্ত সূত্রে জানলাম এরকম একটা সেকশন আছে। আমি যেহেতু এখানে আইনজ্ঞ আছেন আমাদের মধ্যে, আমি জানতে চাই ওনার কাছে যে এরকম কি কোনো সেকশন আছে, আর সেই সেকশনে কি কেন্দ্রীয় সরকার বা পিএমও বা যারা আর কি আছেন অথরিটি, তারা কি এরকম স্পেশাল সার্ভিস মানে আইএএস, আইপিএস এনাদেরকে ডাকতে পারেন এই সেকশনে? ধন্যবাদ। উত্তর দেওয়ার পর আমি এই বিষয়ে উত্তর দেবো, কারণ এই বিষয় নিয়ে আজকে সারাদিন ধরে দলিল দস্তাবেজ ঘেটেছি। অনিন্দ কি উত্তর দেবে এই বিষয়টি আমি জানতে চাই। অনিন্দ, দেখুন, এখানে দময়ন্তী সেন বা ইলেকশন কমিশনের প্রোটোকল নিয়ে তো কথা হচ্ছে না। যেটা উনি বললেন, ডেফিনেটলি একটা তো অন্যায় তো হয়েছিল, যেহেতু একটা প্রশাসনিক স্তরে যখন তদন্ত চলছে, সেই তদন্তের পরবর্তীকালে দেখা গেল যে তদন্তে উনি বললেন ঘটেছে, তারপরে ওনাকে ট্রান্সফারটা ডেফিনেটলি সেটা অনৈতিক এবং ইল্লিগাল। কিন্তু এটা তার প্রমাণ করে না যে একটা অনৈতিক নীতিকে, আমি একটু বলতে দিন, হ্যাঁ, একটু অনৈতিক নীতি করেছে বলে আমাকেও সেই অনৈতিক অন্যায়টাকে অন্যায় ভেবে লজিক দিয়ে আমাকে ওটাকে ন্যায় প্রমাণ করতে হবে। মানে এখানে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যিনি বিশিষ্ট নেতা আছে এবং বিজেপির যিনি বিশিষ্ট নেতা আছেন, তারা নিজেদের মধ্যে তারা দেখাতে চাইছে যে তুমি যদি অন্যায় করো সেটা অন্যায় না, সেটা ন্যায়, আর আমি যদি করি সেটা অন্যায়। মানে নিজেদের মধ্যে একটা দোষারোপের পালা চলছে, কিন্তু আইনটা তো সকলেরই মানা উচিত। তৃণমূল কংগ্রেসের যিনি প্রথিতযশা নেতা আছেন বা বিজেপির যিনি নেতা আছেন, তাদের কাছে একটাই আমার অনুরোধ যে দময়ন্তী সেনের ট্রান্সফারটা যদি অন্যায় হয়ে থাকে, সেই অন্যায়টাকে লজিক্যালি আমাকে অন্যায় বলার পরও আমি আলাপন বাবুর ক্ষেত্রে অন্যায় করছি, সেটা কিন্তু মেনে নেওয়া খুবই কষ্টের এবং দুঃখের। আমি প্রদীপ সিং এর কাছে যাব। তার আগে আমি একটা সেকশন মেনশন করেছিলাম, আমাকে যদি সেটা দয়া করে একটুখানি আমাকে একটুখানি, ওই যে আপনাকে বললাম as per provision of rule 6 within bracket 1 of the Indian Administrative Service Cadre 1954, যে সেকশনটা নীলাঞ্জন বলেছেন সেটার অস্তিত্ব আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস রুলে সেই সেকশনটা আছে। কিন্তু এট দ্য সেম টাইম এই সেকশনটা 1969 এ রাটিফাই হয়েছে, এবং রাটিফাই হয়ে যে আইনটা এসছে সেই আইনটা হচ্ছে, রাজ্য যদি কোনো কেন্দ্রীয় সরকারের অফিসারকে নিয়োগ করে, অর্থাৎ কোনো আইএএস অফিসারকে নিয়োগ করে, তাহলে রাজ্য
সেই অফিসারকে ট্রান্সফার অথবা সেই অফিসারের চাকরির মেয়াদ কতদিন হবে সেটা ঠিক করবে রাজ্য। নিঃসন্দেহে কেন্দ্রের একটা সে সেখানে থাকবে, তারা যেহেতু আইএএস অফিসার, কিন্তু তা সত্ত্বেও রাজ্য যেহেতু নিয়োগ করেছে তাই জন্য রাজ্য সেই বিষয়টি দেখবে এবং সেই মোতাবেকই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে 3 মাসের এক্সটেনশন চেয়েছিলেন, কারণ কোভিড পরিস্থিতিতে তিনি মনে হয়েছিল যে আলাপনের সার্ভিসটা দরকার এবং নরেন্দ্র মোদী সেটি মঞ্জুর করেছিলেন। মঞ্জুর করার পর হঠাৎ রাতারাতি বদলে গেল মতটা, কেন এটা হলো, কোন জনস্বার্থে? এই প্রশ্নের উত্তর ক্যাটেগরিক্যালি চাইছি প্রথমে প্রদীপ সিং এর কাছে, যে কেন বদলে গেল মতটা, কেন বলে প্রদীপ সিং মনে করেন, এবং তারপর নীলাঞ্জনের কাছে যাব যে তিনি বলুন যে কেন বদলে গেল মতটা। দাদা ওনার নীলাঞ্জন বাবুর একটা পার্টিকুলার প্রশ্নের উত্তর, আচ্ছা বলে নিন, বলুন। অ্যাডমিনিস্ট্রেটিভ, নীলাঞ্জন বাবু, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1985 আন্ডার সেকশন আর 15 সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের কথা আছে, আইএস কে ছাড়বে কি ছাড়বে না এখানে লেখা আছে, এটা একটু দয়া করে দেখে নেবেন। বলুন প্রদীপ বাবু। হ্যাঁ দাদা, জয়ন্তদা ওনার একটা জিনিস বলি, সিভিল এভিয়েশনে ভিভিআইপি যে জোন যেখানে যাতায়াত করা হয়, সিভিল এভিয়েশনে সেখানে সবকিছু নথিভুক্ত করা হয় এবং তাদের দিয়ে এয়ার কন্ট্রোলের সঙ্গে যে ট্রাফিক সিস্টেমে যে কথাবার্তা হয় সেটা রেকর্ডিং হয়, সেটা টাইমিং দিয়ে রেকর্ডিং হয়। এটা নীলাঞ্জন বাবুর জানা নেই। উনি বললেন না যে আমাকে প্রমাণ করতে হবে, আমার কাছে সমস্ত ডকুমেন্টেশন আছে দাদা। মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীজির হেলিকপ্টার চপার ল্যান্ড করার ঠিক 20 মিনিট পরে মমতা বন্দ্যোপাধ্যায় চপার ল্যান্ড করে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চপারকে যে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশে বলা হয় যে প্রধানমন্ত্রী চপার ল্যান্ড করার পরেই করতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে মেনে নেন যে ঠিক আছে, প্রধানমন্ত্রী অবশ্যই, তিনি সম্মানীয় ব্যক্তি, দেশের প্রধানমন্ত্রী, তিনি আগে ল্যান্ড করবেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় চপার ল্যান্ড করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চপার আকাশে ঘুরতে থাকে, তার এয়ার রেকর্ডিং সেটা কিন্তু রক্ষিত আছে, এটা আপনি জেনে নিতে পারবেন, সেটা আমার কাছে জানতে হবে না। আর দায়বদ্ধতা নেবেন কি নেবেন না আপনার কথা, দায়বদ্ধতা আপনি নিন, আমার সেটার দায়িত্ব তো আপনার, যে আপনার কাছে নেই কেন, কিন্তু আমার কাছে আছে, আমার দায়িত্বটা আপনি নিচ্ছেন কেন যে আমার কাছে আছে? আমি কেন নেবো? গেল। সুতরাং হ্যাঁ, সুতরাং এইগুলোর সমস্ত যে আপনি জয়ন্তদাকেও বললেন না যে জয়ন্তদার কাছেও আছে কিনা, জয়ন্তদার কাছেও আছে, এটা একদম ডকুমেন্টেশন আছে, আপনার কাছে নেই, আপনার ব্যর্থতা। এবার আমি যেটা বলিনি, আমার জয়ন্তদার প্রশ্নের উত্তর দিয়ে আপনার জয়ন্তদার প্রশ্নের উত্তর দিয়ে নিই। জয়ন্তদা একদম নির্দিষ্ট ভাবে সমান্তরাল গভর্নমেন্ট চালানোর জন্য যে প্রক্রিয়ায় এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার সরকার বাংলার মানুষকে বিরক্ত করা যায়, এবং বাংলার যে কঠিন দুটি লড়াইয়ের মধ্যে দিয়ে চলছে, একটা হলো কোভিড লড়াই, যে লড়াইতে গতবারও আমরা ভারতবর্ষের সেরা হয়েছিলাম, আর আজকে এইবারের লড়াইতেও যে সব অফিসাররা দলবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যে কোভিডের বিরুদ্ধে লড়াই করছেন, তার সঙ্গে এরকম প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করছেন, তাদের মধ্যে একজন অবশ্যই আলাপন বন্দ্যোপাধ্যায়, এটা অস্বীকার করার জায়গা নেই। কারণ আলাপন বন্দ্যোপাধ্যায় গত কোভিডের সময় দায়িত্বে ছিলেন হলো পরিবহন দপ্তরের, তারপরে ঠিক শেষ হতে হতে ওরকম সময় থেকেই চিফ সেক্রেটারি হন, আমি যদি কোথাও ভুল না হই। আলাপন বন্দ্যোপাধ্যায় আজকের দিনে ওই প্রধানমন্ত্রী দিল্লির পার্সোনাল ডিপার্টমেন্টের দিল্লির থেকে পারমিশন আসার পর 3 মাসের এক্সটেনশন পাওয়ার পর ওনাকে দীঘা শঙ্করপুরের ডেভেলপমেন্টের চেয়ারম্যান করা হয়, যে চেয়ারম্যান করা ওনার কাজের মধ্যে পড়ে যে দীঘা সম্পর্কিত দীঘা আপনার তাজপুর মন্দারমণি তামাম তৎসত্ত্ব যে বিউটিফিকেশন করেছিল রাজ্য সরকার, সেই বিউটিফিকেশন এবং সামগ্রিক আর্ত মানুষের যে সাহায্য, সে কেন্দ্র করুক রাজ্য করুক যেভাবে হোক, তাদের কাছে কোনো দলমত নির্বিশেষে প্রান্তিক মানুষদের কাছে ত্রাণটা গিয়ে তাদেরকে যে টাকা দেওয়া হবে তাদের বাড়িঘর তৈরি করা, সেটাতে যাতে গতবারের মতো কোনো একটি অভিযোগ না আসে, সেই জন্য যোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসিয়েছিলেন এবং বিভিন্ন দপ্তরের তিনি দায়িত্ব দিতে চেয়েছিলেন এই 90টা দিনের জন্য। এতটা আক্রোশ কিসের, এতটা প্রতিহিংসা কিসের যে পার্সোনাল ডিপার্টমেন্ট পিএমও দপ্তর কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের আন্ডারে, সেখান থেকে 30 দিন 90 দিনের জন্য সামান্য অ্যাপ্রুভাল দেওয়ার পরেও
তাকে প্রতিহিংসামূলক ভাবে তাকে যে বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেরা সৈনিকদের মধ্যে একজন, অমনি তাকে ওখান থেকে সরিয়ে ফেলতে হবে। এই যে নোংরামো, যেটা দেশকে নিদর্শন হিসাবে রাখছে, বিজেপিকে এই নিদর্শন বিজেপিকেই পেতে হবে। এটা একটা নোংরা রাজনীতি। এবং একই সঙ্গে এই মুহূর্তে প্রদীপ সিং বলেছেন কিসের সেই আক্রোশ যে কারণে সরিয়ে নিতে হলো আলাপন বন্দ্যোপাধ্যায়কে মাত্র 3 মাসের জন্য। আমি নীলাঞ্জন লাহিড়ীর কাছে রিয়াকশন চাইবো এই ব্যাপারে। নীলাঞ্জন। আমি প্রদীপটা আপনাকে বলি যে এই ব্যাপারটা আপনি যে বলছেন এটা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলাপন বাবুর ব্যাপার, ঠিক আছে? এটা যদি বেআইনি হয়ে থাকে তাহলে নীলাঞ্জন বাবু, এটা কেন্দ্রীয় সরকারের বাবুর ব্যাপার না, এটা রাজ্য সরকারের সাথে কেন্দ্রীয় সরকার। ওকে ওকে, whichever side it may be, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, আলাপন বাবুর ব্যাপার, তিনটে কথা অনুযায়ী ঠিকই বলছেন, তিনটে ব্যাপার। সেখানে যদি আলাপন বাবুর বা রাজ্য সরকারের মনে হয় এটা ঠিক, ডেফিনেটলি তারা কোর্টে যেতে পারে, কোর্ট থেকে রিলিফ পেতে পারে। যদি তার মনে হয় এটা ঠিক না, এটা বেআইনি, এটাই পারে। এখানে কোর্ট তো কোর্টে যাওয়া দরজা খোলাই রয়েছে, তাতে তো কোনো নেই কারোর যেতে, ঠিক আছে? তো সেখানে যে কেউ রাজ্য সরকারের পক্ষ থেকেও যেতে পারে, আলাপন পক্ষ থেকেও যেতে পারে, যে কেউ যাক, গিয়ে তারা তাদের বক্তব্য রাখুক। কিন্তু বিষয়টা হচ্ছে যে সব ব্যাপারে যদি আদালতের কাছে যেতে হয় তাহলে লেজিসলেশনের প্রয়োজনটা কি? কিসের প্রয়োজন? জুরিসডিকশন যদি সবকিছু। এইটা যেটা আপনি বলছেন, আপনারা ব্যাপারটা হচ্ছে যে সার্বিকভাবে এটাই আমাদের আলোচনা সভা, শিক্ষিত মানুষের ভিড়, তৃণমূল কংগ্রেসের বিদ্বজন বা পণ্ডিত মানুষ নেতারা, বিজেপির পণ্ডিত মানুষ নেতারা, এদের কথা ছেড়ে দিয়ে যদি একদম আপনি চায়ের দোকানে চলে যান, পশ্চিম বাংলা জুড়ে চায়ের দোকান, আপনি তাদের কথাটা শোনেন, সাধারণ মানুষের মানে একদম ডাউন টু আর্থ মানুষদের, সেখানে কিন্তু এটা সার্বিকভাবে সবাই জানে পশ্চিম বাংলাতে শুধু যে গভর্নমেন্টটা পলিটিক্যাল এমনটা নয়, অ্যাডমিনিস্ট্রেশনটাও পুরোপুরি পলিটিক্যাল, টোটালি পলিটিক্যাল, ঠিক আছে? সুতরাং সেইখানে সরকার কি চিন্তা করেছে, কি বৃত্তান্ত হয়েছে, আমি তো আমি বলতে পারবো না। আমি তার মানে কোনো দিকেই আমি নেই, ঠিক আছে? আমি একদম রাজনৈতিক কর্মী দিস মাছ। কিন্তু এটা ঠিক, আপনি যে কোনো চায়ের দোকান যেখানে আপনার ভালো লাগে আপনি সেখানে যাবেন, আপনি জিজ্ঞেস করবেন যে ভাই পুলিশ কি নিরপেক্ষ নাকি তৃণমূলে, তারা কি বলে, আমার কথা শুনতে হবে না। আপনি পাবলিক রাস্তা কি বলছে দেখুন। আপনি জানেন যে কেবলমাত্র অন্য দল করার জন্য আপনাকে, এগুলো তো আপনারা অনেক বড় বড় বিষয় বলছেন, এগুলো কনস্টিটিউশনাল ম্যাটার। আমি আপনাকে ছোট্ট একটা জিনিস বলছি, একটি মানুষ সে অটো চালায় বা অনেক মানুষ তারা অটো চালায়, ইলেকশনের আগে হয়তো বিজেপির মিছিল টিছিলে হেঁটেছে বা সিপিএম বা কংগ্রেসের মিছিল টিছিলে হেঁটেছে বলে ব্লক করে দেওয়া হয়েছে এবং তার কিছু করার নেই, পুলিশ বলছে ভাই আমার কিছু করার নেই। এরকম ইনসিডেন্ট আমি আপনাকে মানে কত দেখবেন, আপনাকে আমি বাই নেম ব্লু বুক দিয়ে পাঠাতে পারি, গাড়িগুলো আউট অফ দিয়েছে, ঠিক আছে? এবার আপনি বলবেন ভাই আমি একটা কথা বলবো, পারমিট নেই, বিজেপি হচ্ছে নেতারা ভাষায় তৃণমূলকে আক্রমণ করেছিলেন, বলেছিলেন যে বাড়িতে তারা থাকতে পারবেন কিনা, তাদের আত্মীয় পরিজনকে নোটিশ দিচ্ছি যে তাদের মৃত্যু হবে কিনা, এই ধরনের কথা, মেরে চামড়া গুটিয়ে দেবো, এই ধরনের কথা। এর ফলে যে প্রভোকেশন গুলো এসছে, সুতরাং এক হাতে তো তালি বাজে না, তালি দু হাতে বাজে। তৃণমূল যে ধোয়া এগুলো তো বলছে ব্যাপারটা দাদা, আপনার কাছে আমি আগেও একটা কথা বলেছি, চেষ্টা করি এই কথাটা সমস্ত শ্রোতে বলতে, কিন্তু নাগরিক হিসেবে বলছি, বিজেপি কর্মী হিসেবে নয়। ব্যাপারটা হচ্ছে কি, পলিটিক্যাল লিডার একাদা বসে আছেন, উনি তৃণমূল পার্টির নেতা, উনি পোষা বা সরকারি পার্সন নয়, অনেক কিছু বলতে পারেন অ্যাজ এ পলিটিক্যাল পার্সন, সেটা ঠিক হতে পারে বেঠিক হতে পারে, আমিও তাই, ঠিক হতে পারি বেঠিক হতে পারে, ঠিক যায় আসে না। কিন্তু যখন সাংবিধানিক পদে থাকা, মানুষ বলে যে, আপনার মনে আছে প্রথম সরকার হওয়ার পর আমরা শুনেছিলাম টাকার বিনিময়ে বিচার পাওয়া যায়, আমরা কন্ট্রোল করি, মনে আছে? সাংবিধানিক পদে লোক বলছে, পার্টির নেতা বললে আমাদের অনুব্রত মন্ডল কি বলছে, উনি পার্টির নেতা,
প্রদীপ সিং নিরঞ্জন লাহিড়ী যে কথাটা বলার চেষ্টা করছেন সেই কথাটা হচ্ছে যে সাংবিধানিক পদে থেকে অনেকে এমন কথা বলেছেন যেটা সম্বন্ধে বাঞ্ছনীয় আপনারা নয়। যে কথাগুলো বলেন, যে কথাগুলো আপনারা দিলীপ বাবু সম্বন্ধেই বলেন, ম্যাক্সিমাম দিলীপ বাবু যে উনি একজন, আমি ধরে নিচ্ছি বেটি পার্টির নেতা, উনি কোনো কনস্টিটিউশনাল অথরিটি হোল্ড করেন না, কিন্তু এটা যদি আজকে প্রাইম মিনিস্টার বলে, আজকে যদি হোম মিনিস্টার বলে, মিনিস্টার বলে, পারকোলেট করে এটা নিচু তলার কর্মীদের মধ্যে পারকোলেট করে, এটা নিশ্চয়ই মানতে কোনো অসুবিধা নেই। পার্টি নেতার এই ধরনের কথা আমি প্রভোকেটিভ, আমি দাদা প্রভোকেটিভ পোর্শনটার কথা বলছি না, আমি প্রভোকেটিভ পোর্শনটার কথা বলছি না, আমি কনস্টিটিউশনাল বলছি। একদম প্রভোক ডেফিনেটলি হয়, সেটা যেই বেপার্টির নেতাই বলুন, 100% প্রভোক্ট হয়, কোনো কথা নেই সেখানে আমার। আপনি বলেন আমি এক্সিবিট করে দিয়েছি, সেটা এটা ঠিক, সেটা ঠিক, যেই করুন, কিন্তু পয়েন্ট হচ্ছে কনস্টিটিউশনাল অথরিটি যারা, তারা এই কথাগুলো বলতে পারেন না সাংবিধানিক ভাবে। তিনি গার্জেন, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, খেলা হবে 2 তারিখের পর 21টার মতো বোধহয় আমাদের কর্মীরা পৃথিবী ছেড়েছে। তো এই যে ব্যাপার, আমি ঠিক আছে, এই পরিস্থিতিটা পশ্চিমবাংলায়, যেখানে আমি মানছি সাংবিধানিক পদ থেকে অনেক কথা বলা যায় না, তাহলে রাজ্যপাল সাংবিধানিক পদে থেকে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের 5 মিনিটের মধ্যে এই সরকারকে তুলোধনা করাটা বোধহয় সাংবিধানিক পদে থেকে না করাই উচিত, তাই নয় কি? আমি তো আপনাকে বলছি যে রাজ্যপাল একজন কনস্টিটিউশনাল হেড, যদি খুব ভুল না জেনে থাকি, তাই কনস্টিটিউশনাল যে বিপদে পড়েছে, আপনার প্রশ্নে যেই বিপদে পড়েছে কনস্টিটিউশনাল প্রধান, আপনার রাজ্য নেতা মার খাওয়ার কথা বলবে, আর আমি আপনাকে ছেড়ে দেবো না? আমিও দলের পদাধিকার, আমি কোনো কনস্টিটিউশন নিয়ে নয়, তা আমি আপনাকে ছেড়ে দেবো নাকি? আমিও আপনাকে যেটা প্রয়োগ করার, যে ব্যবস্থা করার সেটাই করব। আর আমি যেটা বলছি, এবার শুনুন, আপনি ট্র্যাক থেকে অন্যদিকে নিয়ে যেতে চাইছেন আলোচনাটাকে, এটা শুনে নিন। আমি 3 মাসের জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় 3 মাসের জন্য চিফ সেক্রেটারিকে কিচ্ছু করিনি, এখনো কিছু করিনি, তা করলে আমরা 25টা মৃত্যু আমাদেরও হচ্ছে, তা থেকে আপনারা পুজো করেছেন, সে সমস্ত রক্তের আমাদের হিসাব চোখাতে হবে। আরো খুন করবেন, আমরা জানি তো আপনারা আরো খুন করবেন। আপনারা কাউকে খুন করতেই হয়নি, আপনারা নিজেরা মারামারি করছেন, এখন নব্য বিজেপি আর আদি বিজেপি লড়াই করছেন। আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা নিয়ে বলুন, সেইটা নিয়ে আলোচনা করছি সেটা নিয়ে বলুন, যে 3 মাসের জন্য যে অফিসারকে এক্সটেনশন দেওয়া হয়েছে, সেই অফিসারকে আপনারা, আমি কেন 90 দিনের মধ্যে এই চরম দুর্ভোগের মধ্যে কেন আমাকে তাকে নিয়ে কোর্টে যেতে হবে? কেন 5টা দিন কোর্টে আমার নষ্ট হবে? কেন হবে? কেন অ্যাপ্রুভাল দিয়েছিলেন? যাবেন না, কিসের কাছে হিংসা? কিছুই না যেত বাংলার ওপর, কোনো হিংসা না, হিংসা আপনারা করছেন। 21টা লোককে আপনারা খুন করেছেন, 21টা লোককে আপনারা খুন করেছেন, ভারতীয় জনতা পার্টি 21 জন মানুষকে আপনারা খুন করেছেন 2 তারিখের পর থেকে, খুন আপনারা করেছেন 2 তারিখের পর থেকে। আমাদেরও 25 জন মানুষ খুন হয়েছে। শাসন আপনাদের, সরকার আপনাদের, সরকার আপনাদের, প্রমাণ করুন, পুলিশকে বলুন, কারণ কেন আপনাদের যে চোর ডাকাত গুলোকে নিয়েছেন, সরকার আমাদের নয়, তারাই সরকার আমাদের নয়, সরকার আপনার। তাহলে একটু চুপ করে বসে রাখুন, আমাদের কাজ করতে দিন, তাতে বাংলায় খুনগুলো বন্ধ করুন, চুপ করে থাকুন। আরে জয়ন্তদা জিজ্ঞেস করেছে আপনাকে রাজ্যপালের কথা, তখনই আপনি চলে গেছেন সাংবিধানিক পদ তিনি করতে পারেন। অবশ্যই অবশ্যই রাজপাল। আরে এই হচ্ছে আপনাদের কালচার, এই হচ্ছে জয়ন্তদা, এই হচ্ছে বাংলার কালচার। সরকারকে
এই হচ্ছে বাংলার কালচার, জয়ন্তদা প্রমাণ হয়ে গেল নিজের সরকার, সেই সরকারকে এই হচ্ছে বাংলার সরকারকে তিনি শপথ বাক্য পাঠ করিয়েছেন, সেই সরকারকে বাংলার কালচারকে এই জায়গায় নিয়ে এসছে তৃণমূল। জয়ন্তদা আপনি ইন্টারভিউ করুন। বাংলার কালচার, বাংলার কালচারকে এই জায়গায় নিয়ে এসছে, এই জায়গায় আমরা নিয়ে এসছি বাংলার কালচার। ছি ছি ছি, লজ্জা হওয়া উচিত, আপনাদের লজ্জা হওয়া উচিত, আপনাদের লজ্জা হওয়া উচিত। প্রদীপদা, আপনি একজন আরে প্রদীপদা, আপনি তো শিক্ষিত লোক, আপনি এরকম ভাষা বলছেন কেন? দর্শকে বসে মিডিয়ার সামনে আপনি এরকম ভাষা ব্যবহার করছেন রাজ্যপালের সম্বন্ধে। ছি 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 ছি, প্রদীপদা, ছি 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 ছি, লজ্জা হয়, আপনি বাঙালি, লজ্জা হয়, আপনিও বাঙালি, কি করবো? আমি বাঙালি বলে রাজ্যপালকে ঘৃণা করছি, আপনি আমাদের লজ্জা হয়, আপনি বাঙালি, আমাদের লজ্জা হয়, আপনি বাঙালি, আমাদের লজ্জা হয়, আপনি বাঙালি। বলছি তো, একটু কম পান, বলছে আমাদের লজ্জা তো লাগছে, আপনার মতো আমাদের সহনাগরিক। 13টা আসন পাওয়ার পর তারা বেশ কিছুটা তাদের 213, আমরা 213, ওরা 77, এরকম একটা মানসিকতা নিয়েছে। এবং যেহেতু বিজেপি একটা 200 বেশি আসন পাবে বলে তারা মোটামুটি কল্পনা করেছিল, সেই কারণে তারা কোথাও একটা হতোদ্যমতায় ভুগছে এবং সেই ভোগার কারণেই আজকে তারা একের পর এক ভুল করছে। অনিন্দ, এই জায়গাটাতে দাঁড়িয়ে যদি আমরা বলি যে কোথাও তৃণমূল এবং বিজেপিকে রাজ্যের কথা ভাবতে হবে, রাষ্ট্রের কথা ভাবতে হবে, সেই ভাবনাটা কি তারা ভাবছে অনিন্দ? না, ইস্যুটা ছিল আলাপন বন্দ্যোপাধ্যায় ট্রান্সফার নিয়ে, ইস্যুটা চলে গেল অন্যদিকে। যারা করেন তারা তো অন্যদিকে ইস্যু নিয়েই যাবেন। আমি সেই মর্মে আমি কোনো বক্তব্য পেশ করব না। আমি শুধু একটা কথা আইনের পরিভাষায় আমি আপনাকে বলি যে কোনো অফিসারকে ট্রান্সফার করতে গেলে অফিসারের ইচ্ছা এবং সেই ইচ্ছাকে প্রকাশ করার জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি লেখা এবং মুখ্যমন্ত্রী ছাড়পত্র দেবেন, তবেই কিন্তু কোনো অফিসার, আইএস অফিসার বদলি হতে পারবে না। আইনে পরিষ্কার বলা আছে। এবং রাজ্য সরকারের সাথে আলোচনা করে কিন্তু সিদ্ধান্ত নেওয়া উচিত যে কোনো কেন্দ্রীয় সরকারের তাদের আইএস এর ট্রান্সফারের ব্যাপারে। আর যুক্তরাষ্ট্রীয় গণতন্ত্র, কেন্দ্র রাজ্যের যৌথ সম্পর্ক স্থাপন, এটা আমাদের মনে হয় আজকের সময় খুবই প্রয়োজন। যদি ট্রান্সফারটা বিধিসম্মত হয়ে থাকে বলে আমি ধরেও নিই, তাহলে আমি আপনাকে বলবো এটা কিন্তু কোনো অবস্থাতে নীতিসঙ্গত হয়নি। প্রশাসনিক শিষ্টাচার বলে জয়ন্তদা একটা কথা জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ কার্সি, অর্থাৎ প্রশাসনিক শিষ্টাচারের দাবি করে, এক্ষেত্রে রাজ্যের মতামতকেই শেষ কথা বলা অধিকার দেওয়া উচিত এবং শেষ কথা রাজ্য সরকারই বলবেন, অতএব আমাদের মুখ্যমন্ত্রী বলবেন। সেটাকে যে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্যতা পায়নি। একটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেখানে রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে রিলিজ করে দেওয়ার জন্য, এই চিঠিটা কিন্তু শনিবার সকালবেলা নবান্নে এসে পৌঁছেছে। প্রোটোকল অনুযায়ী অধীনে মুখ্য সচিব জয়ন্ত একদম সেন্ট্রাল ক্যাডার রুল, মুখ্যমন্ত্রীর প্রোটোকল অনুযায়ী মুখ্য সচিব আলাপন বাবুকে সরানোর ইচ্ছে থাকলে কেন চাকরির মেয়াদটা উনাকে বৃদ্ধি করতে হলো? যখন চাকরির মেয়াদ বৃদ্ধি করা হলো তখন কন্ডিশনটাকে স্পেসিফিকেশন করে দেওয়া উচিত ছিল যে তোমাকে আমি বৃদ্ধি করছি এই কারণে, যে কারণে তোমাকে আমি ট্রান্সফার করে আবার অন্য জায়গায় নিয়ে যাব। তাহলে আলাপন বাবু বা আমাদের স্টেট গভর্নমেন্ট, মানে এখানে স্টেট গভর্নমেন্ট, অতএব স্টেট গভর্নমেন্ট এই বৃদ্ধিটাকে, যে মেয়াদটা বৃদ্ধি হয়েছে, এটাকে আদৌ মান্যতা দিত বা মেনে নিত কিনা সেটা একটা বড় প্রশ্নের। এখন মুশকিলটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মুখ্য নির্দেশ কিন্তু মুখ্য সচিবকে মানতে হবে। যেমন কেন্দ্রীয় ক্যাডারের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে জায়গায় উনি ডিপার্টমেন্টাল উনি হেড হয়ে বসে আছেন বা যে স্টেটে কাটছেন সেখানে মুখ্যমন্ত্রী কিন্তু ওনার হাইয়েস্ট অফিসিয়ালস। অতএব সাংবিধানিক ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে যে কোনো মুখ্য সচিব বা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সমস্ত সচিব, কিন্তু সেই সচিব যখন পশ্চিমবঙ্গ বা অন্যান্য স্টেটে কাজ করছেন, সেখানে শুধু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ না, উড়িষ্যা হলেও একই আইন, কেন্দ্রীয় আইনটা একটাই আইন, সেখানে উত্তরপ্রদেশও একই আইন, বিহার, সেখানে কিন্তু মুখ্য সচিবকে ছাড়তে গেলে বা মুখ্যমন্ত্রীকে ট্রান্সফার করতে গেলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কিন্তু মুখ্যমন্ত্রীর কনসেন্ট বা স্টেট গভর্নমেন্টের কনসেন্ট লাগাটা একদম দরকার। এটা নিয়ে যদি আদালতে যায় আমার মনে হয় এখানে কেন্দ্রীয় সরকারের মুখ আবার পুরবে। রাইট। তৃণমূল কংগ্রেস যে কথাটা বলছে যে ৭৪ বছরের স্বাধীনতার পর এরকম ঘটনা ঘটেনি, তারা বোধহয় একটু ভুল করছে এই কারণে। তার কারণ যখন এআইডিএমকে অর্থাৎ জয়াললিতা তামিলনাড়ুতে ক্ষমতায় আসেন, সেই সময় ডিএমকে ছিল সহযোগী দল কেন্দ্রীয় সরকারের ইউপিএতে,
সেই সময় জয়া ডিএমকে দুজন নেতাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে তাদের তিহার জেলে পাঠানো হয়। সেই সময় জয়া ললিতা, সেই সময় তার রাজ্যের দুজন পুলিশ অফিসারকে বদলি করা হয়, বদলি করে তাদের নিয়ে যাওয়ার চেষ্টা হয়। জয়া ললিতা সেই অফিসারদের ছাড়তে চাননি। এটি ছিল প্রথম ইনস্ট্যান্স। দ্বিতীয় ইনস্ট্যান্স হচ্ছে পশ্চিমবঙ্গেই হয়ে গেছে দুটি ইনস্ট্যান্স। একটি হচ্ছে যখন সেই বইমেলার দিন কলকাতার সিবিআই অফিসাররা যখন রাজীব কুমারের বাড়িতে হানা দিয়েছিলেন পুলিশ কমিশনার, সেই সময় ধর্নায় বসেছিলেন কিছু পুলিশ অফিসার, তাদের বদলি করা হয়। সেই সময় রাজ্য জানায় তারা কোনো ধর্নায় বসেনি এবং সেই সময় রাজ্য প্রতিবাদ জানায়। তৃতীয়টি হয়েছিল জগৎ প্রতাপ নাড্ডার কলকাতার সফর উপলক্ষে, যখন 3 জন আইএএস অফিসারকে এবং আইপিএস অফিসারকে বদলি করা হয় দিল্লিতে, তারা কেউ যাননি। সুতরাং কোথাও একটা রক্ষা কবচ রয়েছে বলে মনে হচ্ছে। নীলাঞ্জন, এই রক্ষা কবচটা কিভাবে প্রয়োগ হবে? জিতেছিল জয়ললিতা সুপ্রিম কোর্টে মামলাটাই জিতেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টে রাইট, সুপ্রিম কোর্টে জিতেছিলেন। আমার প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে ক্যাটে যাবার একটা প্রভিশন রয়েছে। ক্যাট যদি সঠিক নির্দেশ না দিতে পারে তাহলে হাইকোর্টে যাবার প্রভিশন রয়েছে। কেন্দ্রীয় সরকার কেন ভেবে নিল, নীলাঞ্জনের কাছে আমার প্রশ্ন, কেন্দ্রীয় সরকার আগে থেকে কেন ভেবে নিল যে রাজ্য সরকার হাইকোর্টে যাবে ক্যাভিয়েট করে রাখলো, ক্যাটে যাবে ক্যাভিয়েট করে রাখলো? তার মানে কোথাও কি কেন্দ্রীয় সরকার মনে করছে যে এই সিদ্ধান্তটা সঠিক হয়নি? আপনাকে আবার বলি, আমি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি না, আর কেন্দ্রীয় সরকার কি করবে সেটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার। এবার হচ্ছে লিগাল, আমি বলছি আপনাকে, লিগাল যুদ্ধ যখন হয়, যুদ্ধই যখন হয়, লিগাল ওয়ার হোক, সোশ্যাল ওয়ার হোক, তার কিছু স্ট্র্যাটেজি থাকে। আপনার সঙ্গে আমি আপনি তৈরি আছে, আমার দিক থেকে কিছু স্ট্র্যাটেজি আছে। ঠিক আছে, আমার হয়তো গায়ে জোর বেশি, আমি চেষ্টা করবো, আবার আপনি হয়তো বুদ্ধি দিয়ে আমাকে কাবু করার চেষ্টা করবো, যার যা স্ট্র্যাটেজি থাকবে। ফলে সেই স্ট্র্যাটেজিটাকে আমি এক্সপ্লেন করব। আমি যে স্ট্র্যাটেজিটা তৈরি করিনি, যে স্ট্র্যাটেজি তৈরি হওয়ার সময় আমি ছিলাম না, সেই স্ট্র্যাটেজিটাকে আমি এক্সপ্লেন করব। আমার মনে হয় সেটা করা ঠিক না, সেটা আমার মানে অন মাই পার্ট বা যে কারো পার্টে। মুখ্য সচিবকে দিল্লিতে ট্রান্সফার করার জন্য এত স্ট্র্যাটেজির কি প্রয়োজন ছিল? না, ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আপনারা যে ব্যাপারটা বলছেন, উপস্থাপনাটা যেখানে আসছে, যে কথাগুলো আসছে, তাতে করে তো এটাই বলা হচ্ছে যে এটা একটা প্রতিহিংসা, এটা একটা রিভেঞ্জফুল ব্যাপার, দিস দ্যাট। অথচ রিভেঞ্জে লোক মরছে আমাদের, অথচ মানে প্রেজেন্টেশনটা হচ্ছে যেন রিভেঞ্জ তৃণমূলের বিরুদ্ধে নেওয়া হচ্ছে, অথচ লোক মরছে ভারতীয় জনতা পার্টি। সেটা কিন্তু কোনো ব্যাপার না। সেখানে ওসিরা কোনো অ্যাকশন নিচ্ছে না, সেগুলো সব কনস্টিটিউশনাল, কোনো প্রবলেম নেই, সেগুলো সব বৈধ, একদম ঠিক, কোনো প্রবলেম নেই সেখানে। আর মুখ্য সচিবকে কেন নোটিশ দেওয়া হলো? যাদের জীবন চলে গেল, যে সুপ্রিম কোর্ট রাজ্যকে নোটিশ পাঠিয়েছে, 7ই জুনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে যে বিজেপির ওপর কেন অত্যাচার হচ্ছে। এটা কিন্তু সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছে রাজ্যকে, সুতরাং একদম কিছু হচ্ছে এটা বোধহয় ভুল তথ্য। আমার মনে হয় আপনি যেটা বলছেন, আপনি যেটা বলছেন জয়ন্তদা, একটা জুডিশিয়াল ম্যাটার। কোর্ট ডাকবে, তথ্য প্রমাণ, সেগুলো পরের বিষয়, সেগুলো পরের বিষয়। কিন্তু একটা সরকার এসছে, 2 তারিখে সরকারটা ওত নিয়েছে, 6 তারিখে, সরি 2 তারিখে রেজাল্ট ঘোষণা হয়েছে। সেই সরকারে তার নিজের লোকেদেরকে কন্ট্রোল করার যে মেশিনারি বা যে ডিসিপ্লিন, সেটার কতটা অভাব সেটা আমরা দেখছি। ওই খেলা হবে না, আলটিমেটলি আমাদের একাধিক লোকের প্রাণ যাচ্ছে, সহনাগরিকের প্রাণ যাচ্ছে, বাঙালি মরছে, সেখানে কোনো প্রবলেম হচ্ছে না, সেখানে কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, সেটাই হচ্ছে সোমবার সকাল তপন বন্দ্যোপাধ্যায়কে নর্থ ব্লকে কাজে যোগ দিতে বলা হয়েছে। আমার ধারণা যে আগামীকাল সকাল 10টায় পর্দা অনেক উন্মোচিত হবে। ক্যাট অর্থাৎ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অথবা হাইকোর্ট মামলা কিন্তু সেদিকেই যাচ্ছে। আমরা সবাই সেই দিকে তাকিয়ে থাকবো। আমাদের অনুষ্ঠানের শিরোনাম ছিল আইন, রাজনীতি, তিক্ততা। বোঝাই যাচ্ছে যে আইন একদিকে যাচ্ছে, রাজনীতি অন্য খাতে বইছে এবং তিক্ততা সীমাহীন হয়ে দাঁড়িয়েছে। আজকের আলোচনা ঠিক এই মুহূর্তে আমরা এখানে শেষ করব। চোখ রাখবো আগামীকাল সকাল 10টায় নর্থ ব্লকের দিকে। ধন্যবাদ প্রদীপ সিং, ধন্যবাদ নীলাঞ্জন লাহিড়ী, ধন্যবাদ অনিন্দ্য রায়চৌধুরী আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। নমস্কার।